দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দ্বৈত দর্শনের আরও একটি নতুন পর্বে। আমরা যদি ৫ আগস্ট পরবর্তী সময়ে দেখি তাহলে কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন আ প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আসলে সমস্যা তৈরি করার আসলে চেষ্টা কিন্তু আমরা দেখতে পারছি। এবং কখনো দেখছি যে আসলে শ্রমিকরা মাঠে নামছে, আন্দোলন করছে, রিক্সা চালকরা আন্দোলন করছেন। আবার আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে এই যে আ আমলাতন্ত্রের আসলে যারা রয়েছেন, যারা বিগত ১৫ বছর আ স্বৈরাচারী শেখ হাসিনার থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছে, আ আ তার যারা আসলে দোসর যারা আসলে ছিলেন, তারা কিন্তু এই যে জুলাই আগস্ট যে একটি গণহত্যা বাংলাদেশে যে সময়টা আসলে চলছিল, সেই সময়টাই কিন্তু তারা আসলে নীরব ছিলেন। এবং এখন এই যে ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিভিন্ন ধরনের কিন্তু আসলে দাবি আ মেনে নিতে কিন্তু আসলে বাধ্য করছে এবং বিভিন্ন ধরনের কিন্তু আসলে প্রেশার তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দিচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও আসলে তাদের এই দাবিগুলো আসলে মেনে নিতে আসলে বাধ্য হচ্ছেন। কারণ এই আমলাতন্ত্রের আসলে এই আমলা যারা আসলে রয়েছেন, বিশেষ করে উচ্চপদস্থ যারা আসলে রয়েছেন, আ তাদেরকে যদি আসলে খুশি না রাখা যায় তাহলে কিন্তু আমাদের যে প্রশাসনিক যে আসলে কাঠামো বা কার্যক্রম সেটি কিন্তু আসলে সঠিকভাবে কিন্তু আসলে চলতে পারবে না। তো সাংবাদিক মাসুদ কামাল তিনি একটি চমৎকার কথা বলেছিলেন ৫ আগস্ট পরবর্তী সময়ে যে, আ শেখ হাসিনা গণভবনে না থাকলেও এই যে আ আমাদের যে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে কিংবা সচিবালয় যে রয়েছে, এইখানে কিন্তু আসলে শেখ হাসিনা এখনো আছেন। এবং এই কথাটি আসলে বলার কারণটা কি? কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র শেখ হাসিনাকে গণভবন থেকে আসলে আ তাড়াতে পেরেছি, দেশ থেকে তিনি পালিয়ে গিয়েছে। কিন্তু তার এই যে ১৫ বছরে তৈরি করা যে সাম্রাজ্য, যাদেরকে আসলে ব্যবহার করে তিনি একটি স্বৈর শাসন বাংলাদেশে গঠন করেছিল, আ তা তার যে দোসর আসলে যারা ছিলেন, তারা তো বিশেষ করে প্রশাসনিক কার্যক্রমে যারা আসলে যুক্ত তারাই তো ছিলেন, বা আইন শৃঙ্খলা বাহিনীর এইকেই তো আসলে আ এই যে স্বৈরাচার তিনি কিন্তু আসলে ব্যবহার করেছিলেন। তো এই যে আমলা আসলে যারা ছিল, যারা গত ১৫ বছর আ এই শেখ হাসিনার থেকে বিভিন্ন ধরনের কিন্তু সুবিধাগুলো নিয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই যে আসন, তাদের সেই আসনগুলোতে আছে। অর্থাৎ স্বৈরাচারের যে দোসর, তারা কিন্তু এই সচিবালয়ে এখনো কিন্তু আসলে বিদ্যমান রয়েছে। যে কারণেই কিন্তু আমরা দেখতে পারছি যে আসলে আমরা কিন্তু আমাদের যে প্রশাসনিক যে বা কার্যক্রম, সেটি কিন্তু এখনো কিন্তু সেরকমভাবে আসলে করতে পারছি না। এবং এই অন্তর্বর্তীকালীন যখন আসলে সরকার যখন আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম করার চেষ্টা করছে, তখন কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আসলে বাধার সম্মুখীন হচ্ছে। কারণ আমাদের এই যে আমলা আসলে যারা রয়েছেন, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আসলে সেইভাবে সাহায্য করছে না। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আ আজ হচ্ছে ২৬ ডিসেম্বর, অর্থাৎ ২৫ ডিসেম্বর হচ্ছে রাতে ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে, আ অর্থাৎ বুধবার রাতে কিন্তু আসলে আগুন লাগে। এবং এই যে আগুন লাগার আ যে ঘটনা, এই ঘটনা কিন্তু আ আ অনেকেই বলছেন যে আসলে শর্ট সার্কিটের কারণে আসলে হতে পারে। তবে আ আপনারা যদি আসলে ভিডিওগুলোতে আসলে খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে ভবনটিতে যে আগুন লাগলো, আগুন লাগলে সাধারণত কি হয়? যে একটি জায়গায় আগুন লাগে, সেটা যেকোনো কারণেই লাগুক, সেখান থেকে আগুনটি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা দেখলাম যে আগুনটি এই যে ৭ নম্বর যে ভবন, সেটির কিন্তু নির্দিষ্ট কোনো একটি জায়গায় লাগেনি। লেগেছে কিন্তু ৩ টি জায়গায়। অর্থাৎ আমরা দেখছিলাম যে আসলে ভবনটির বাম সাইডে একটি জায়গায় লেগেছে, এরপরে ডান সাইডে এবং মাঝে। অর্থাৎ ৩ টি জায়গায় কিন্তু এই আগুনটি আসলে লেগেছে। অর্থাৎ এটা বলা খুবই মুশকিল যে এই আগুনটি আসলে দুর্ঘটনাবশত লেগেছে। কারণ আ যদি আগুনটি আসলে দুর্ঘটনাবশত আসলেই লাগতো, তাহলে কিন্তু এরকম আলাদা, আলাদা ৩ টি জায়গায় লাগতো না। এবং এখান থেকেই কিন্তু মূলত সন্দেহের যে বীজ, সেটি কিন্তু আমরা দেখতে পারি। এবং এই যে আগুন আসলে লাগলো, এই আগুন আ লাগার পরে কিন্তু আসলে যে
ভবনে আসলে লাগলো সচিবালয়ের, আমরা যদি লক্ষ্য করি যে সেখানে আসলে কোন কোন মন্ত্রণালয় আসলে ছিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, এরপর হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের হচ্ছে কিছুটা অংশ বিশেষ এই আগুনে পুড়েছে, এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই যে মন্ত্রণালয়গুলোর কথা বলছিলাম, যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এরপরে হচ্ছে ডাক, টেলিযোগাযোগ, তথ্য মন্ত্রণালয়, অর্থাৎ এই যে শিক্ষার্থীদের থেকে যে আসলে উপদেষ্টা যারা আসলে হয়েছিলেন, আসিফ মাহমুদ এবং নাহিদ হাসান, তাদের যে মন্ত্রণালয়গুলো এবং এই জায়গাগুলোতে কিন্তু আগুনটা আসলেই লেগেছে, এবং এখান থেকে কিন্তু আসলে বোঝা যায় যে এই আগুনটা কি আসলেই আহ কোনো দুর্ঘটনাবশত লেগেছে, নাকি ইচ্ছাকৃতভাবে এই আগুনগুলো আসলে লাগানো হয়েছে। আসিফ মাহমুদ তিনি যে পোস্টটি করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যে তারা এই যে বিভিন্ন ধরনের যে দুর্নীতি আসলে এই মন্ত্রণালয়ের যে সকল ব্যক্তি বা আমলা যারা আসলে করছিলেন, সেই সকল বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য তারা আসলে জোগাড় করছিলেন, এবং বিভিন্ন রিপোর্ট কিন্তু আসলে তৈরি করা হচ্ছিল। তো যে কারণে কিন্তু তিনি স্পষ্টই বলেছেন যে এই আগুন লাগার বিষয়টি কিন্তু আসলে দুর্ঘটনা কোনো কিছু না, এটি পরিকল্পিত আগুন লাগানো হয়েছে, এবং আহ, এই বিষয়ে কিন্তু আসলে যে কমিটি, সেই কমিটি কিন্তু ঘোষণা করার কথাও কিন্তু আসলে বলা হচ্ছে। তো আমরা যদি দেখি যে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি 3টি জায়গায় একসাথে আগুন দেখা গেছে যখন স্পার্কিং হয়। যদি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট হয় এটা হতে পারে, তবে আমরা এটা এখনো নিশ্চিত বলবো না যতক্ষণ না পর্যন্ত আসলে তদন্ত শেষ হচ্ছে। অর্থাৎ এই যে 3টা জায়গায় যে আসলে আগুন লেগেছে, এটা কিন্তু একবারেই সত্য ঘটনা। এবং আসলে এই যে আগুনটা আসলে লাগলো, সেখানে কিন্তু প্রথমে যে আমাদের আগুন নেভানোর দায়িত্বে আসলে ফায়ার সার্ভিসের যারা আসলে ছিলেন, তো প্রথমে কিন্তু 8টি ইউনিটের আসলে কার্যক্রম শুরু হয়। এরপরে কিন্তু আরো 11টি ইউনিট মিলে এই আগুনটাকে কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনে। এবং এই যে আগুন লাগলো, এবং এরপরে রাতভর যে আসলে ফায়ার কর্মী যারা আসলে ছিলেন, তারা তাদের শ্রম দিয়ে এই যে আগুনটা নেভানোর কাজে যে আসলে ব্যস্ত ছিলেন, সেই সময়টায় আমরা আসলে দেখি যে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন রাস্তার এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়ার সময় কিন্তু ট্রাক চাপায় গুরুতর আহত হন, এবং যখন তাকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসক কিন্তু তাকে আসলে মৃত ঘোষণা করেন। অর্থাৎ এই যে হত্যাকাণ্ড যেটি আসলে হলো, ফায়ার ফাইটার যিনি আসলে ছিলেন, এই হত্যাকাণ্ডটাও কি আসলে আহ, এই যে ট্রাক চাপায় যেটি হয়েছে, সেটা কি আসলেই দুর্ঘটনাবশত সেই সময়টা হয়েছে, নাকি ইচ্ছাকৃতভাবে আসলে এই যে আগুন লাগার বিষয়টিকে আসলে ঘুরিয়ে দেওয়ার জন্য আসলে সেই হত্যাকাণ্ডটি আসলে করা হয়েছে? কারণ আমরা যদি দেখি যে যখন আসলে আগুন লাগে সচিবালয়ের সেই 7 নম্বর বিল্ডিং এ, তখন কিন্তু আশপাশের মানুষজন কিন্তু সেখানে একত্রিত হওয়া শুরু করে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন সেখানে আসে, অর্থাৎ সেই রাস্তাটি কিন্তু আসলে মানুষে পরিপূর্ণ ছিল, এবং যখন যদি সেই রাস্তাটি দিয়ে যানবাহন যাতায়াত করে, তারা কিন্তু অবশ্যই এই গতিটি কিন্তু আসলে কমিয়ে আশপাশে কি হচ্ছে সেটি দেখে কিন্তু আসলে তাদের রাস্তাটি আসলে পার করার কথা। কিন্তু যারা আসলে সেখানে আহ, আহ, দর্শক ছিলেন, সেই জায়গাটায় সেই সময় ছিলেন, তারা বলছেন যে আসলে সেই ট্রাকটি কিন্তু আহ, মানুষ দেখেও কিন্তু সে ট্রাক থামায়নি, সেটি কিন্তু দ্রুত গতিতে আসছিল বলা চলে, এবং এই যে ফায়ার ফাইটার যিনি আসলে ছিলেন, তাকে কিন্তু আসলে ধাক্কা দেয়, এবং আহত হওয়ার পর কিন্তু অন্যরাও আসলে আহত হয়েছেন, তিনি একা না। বলছিল যে আসলে সেখানে আরো 2-3 জনের মতো আহত হয়েছে, তবে এই গুরুতর আহত তিনি হন, এবং এই যে ফায়ার ফাইটার তিনি কিন্তু আসলে মারা যান। তো এছাড়াও সচিবালয়ের এই যে আগুন লেগেছে, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন যে এই আগুন কোনো স্বাভাবিক ঘটনা মনে হয়নি তার কাছে, এটি পরিকল্পিত ঘটনা হয়ে থাকতে পারে। সচিবালয়ে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল
এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি মানবসৃষ্ট কোনো পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। এবং তিনি আরও বলেন, আমরা দেখছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করার জন্য নানা ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ের এই যে আগুনের যে সূত্রপাত এক জায়গা থেকে হয়েছে নাকি একাধিক জায়গা থেকে সেটি এখনো বলা যাচ্ছে না, তবে বিভিন্ন জায়গা থেকে যে আগুন লেগেছে তার আলামত কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আসলে আগুন লাগলো এবং তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু আসলে স্পষ্ট করে তার ধারণা অনুযায়ী বললেন যে আসলে এটি কিন্তু আসলে দুর্ঘটনা না, এটা কিন্তু পরিকল্পনা কোনো কিছুই। এবং আ এই যে যা আমরা হচ্ছে আসিফ মাহমুদের কথা বলছিলাম। তিনি ফেসবুকে যে আসলে পোস্ট যেটি করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ের হওয়া অর্থ লুটপাট, দুর্নীতি নিয়ে আসলে তারা কাজ করছিলেন এবং কয়েক হাজার কোটি টাকা কিন্তু লুটপাটের প্রমাণও তারা পেয়েছিলেন। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো কিন্তু সেটি জানা যায়নি। এবং আ আ তিনি বলেন যে, আমাদের আসলে ব্যর্থ করার এই যে ষড়যন্ত্র, যে বা যারাই আসলে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু আসলে বিন্দুমাত্র আসলে ছাড় দেওয়া হবে না। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে আগুন লাগার যে ঘটনা, এই ঘটনাটিকে নিয়ে কিন্তু আসলে আওয়ামী লীগ তাদের যে ফেসবুক যে পেজ রয়েছে সেখানে কিন্তু আসলে পোস্ট করেছেন। এবং সেখানে এই বিষয়টিকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে এই যে ছাত্রনেতা যারা আসলে রয়েছেন, তাদের দিকে কিন্তু বিষয়টিকে আসলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই দোষটি। এবং তারা বলছে যে আসলে এই যে আসিফ মাহমুদ এবং এই যে নাহিদ হাসান তারা আসলে কেন যাননি সেখানে এখনো পরিদর্শনে, যে সময়টায় আসলে তারা সেই পোস্টটি করেছিল। এবং আসিফ মাহমুদের না যাওয়ার কারণটা আমরা জানি যে তিনি সেখানে তার যে আ পোস্ট সেখানে কিন্তু উল্লেখ করেন যে, "আমি বর্তমানে নীলফামারীতে আছি এবং আমি খুব দ্রুতই কিন্তু ঢাকাতে ব্যাক করছি।" এবং নাহিদ হাসান তিনি কিন্তু আ এই যে ঘটনাস্থলে কিন্তু গিয়েছেন। এবং আ পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আসিফ মাহমুদ এবং আমাদের অন্যান্য যে সকল আসলে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন অনেকে কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং সেই জায়গাটায় কিন্তু আসলে তারা গিয়েছেনও। তো এই যে সচিবালয় কি? সচিবালয় হচ্ছে একটা দেশের আ আ প্রশাসনিক হৃৎপিণ্ড কিন্তু আসলে সচিবালয়কে বলা হয়। তো এই যে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, সেই স্থাপনায় আ এরকম করে আসলে আগুন লাগাটা কি আ আসলে দুর্ঘটনা কিনা এটি কিন্তু আসলে সাধারণ জনগণও কিন্তু আসলে মেনে নিতে পারছে না। এবং বিশেষ করে এই যে ৭ নম্বর ভবনের যে আ যেখানে আসলে আগুন লেগেছে, এই যে ছাত্র ২ নেতা আসিফ মাহমুদ এবং নাহিদ হাসান তাদের যে মন্ত্রণালয়, এইখানেই আসলে আগুনটা লাগলো। এবং এই মন্ত্রণালয়ের কক্ষগুলো আসলে পুড়ে গেল এবং সেখানে যে ডকুমেন্ট গুলা ছিল সেগুলো কিন্তু কোনো কিছুই আসলে অবশিষ্ট নেই। তো এই বিষয়গুলো কিন্তু আসলে সাধারণ জনগণ মনে করছে যে এটি কিন্তু আসলে পরিকল্পিত একটি আ আ অগ্নিকাণ্ডের একটা ঘটনা। এটি কিন্তু আসলে হঠাৎ করে কোনো দুর্ঘটনা নয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই সাধারণ জনগণও কিন্তু বেশ কয়েকটা যুক্তি দিচ্ছেন। প্রথমত হচ্ছে যে আগুনটি কিন্তু শুধুমাত্র একটি জায়গায় লাগেনি, আলাদা ৩ টি জায়গায় লেগেছে এবং যেই জায়গাগুলোতে লেগেছে সেগুলো কিন্তু হচ্ছে এই যে ছাত্রনেতা যারা উপদেষ্টা মণ্ডলীতে এসেছেন তাদের যে মন্ত্রণালয়গুলো ছিল সেখানে লেগেছে। এবং তারপরে আমরা দেখলাম যে আসলে এই যে আ আ ফায়ার ফাইটার আসলে যিনি ছিলেন তিনি অ্যা আ তাকে আসলে ট্রাক আ একটি ধাক্কা দিল এবং তিনি যে এই যে মারা গেলেন, এই ঘটনাগুলো কিন্তু অনেক গুলো প্রশ্ন আসলে উত্থাপন করছে এবং সাধারণ জনগণ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসলে এটিই বিশ্বাস করছেন যে এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হচ্ছে একটি পরিকল্পিত একটি ঘটনা। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে ব্যর্থ করার কিন্তু একটি প্রচেষ্টা বলে তারা আসলে মনে করছেন। এবং তারা মনে করছেন যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর যারা রয়েছে এবং যারা এই যে আমলাতন্ত্রের মধ্যে যে সকল আমলা এখনো পর্যন্ত এই আওয়ামী লীগের দোসররা রয়েছেন, তারা এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে কিন্তু সাধারণ জনগণ মনে করছে। তবে এখনো কিন্তু কোনো কিছুই সুস্পষ্ট নয়। আ এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আ একটি কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি। তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং সেই তদন্ত সাপেক্ষে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং তারপরে একজন ফায়ার ফাইটারের যে আ ট্রাক চাপায় যে আসলে নিহত হওয়ার যে ঘটনা, এইগুলো কি আসলেই আ আ দুর্ঘটনা নাকি আ এর পিছে আসলে রয়েছে কোনো বড় ধরনের ষড়যন্ত্র। তো দর্শক মণ্ডলী, আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।